আমি তো মনে করি এই দেশের লোক এখন যদি তুলনা করতে বলে যে ডক্টর ইউনূস এবং শাহাবুদ্দিন আহমেদ দুজনের মধ্যে কে বেশি খারাপ, আমি তো ডক্টর ইউনূসকে বেশি খারাপ বলবো। জনাব তারেক রহমান এদেশে আসার আগেই বলেছিলেন যে আমার একক হাতের নিয়ন্ত্রণ নয় দেশে ফিরে আসাটা। ঠিক সেরকম আমিও বলতেছি তার ওই কথাকে, যে আমাদের দেশের ভাগ্যের নিয়ন্ত্রণ বোধহয় আর আমাদের একক হাতে নাই। তাহলে ইসলামের নিয়োগটা আমার পছন্দ হয় না, যে উনি এই ট্রাইব্যুনালে একসময় আসামি পক্ষের উপরে ছিলেন, উনি এখন সরকার পক্ষের প্রসিকিউটর হয়ে গেলেন, পছন্দ হয়নি আমার। এই চুপ্পু সাহেব কোনোদিন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন না, আদৌ নাই, আগামীতে থাকবে না। আর ডক্টর ইউনূসের সবচেয়ে বড় ভুল এনার আন্ডারে শপথ নেওয়া। সেটা প্রথম দিনও বলছি, আজও বলতেছি, আগামীতে বলতেছি। এই বিপ্লবকে ভুলণ্ঠিত করার জন্য ডক্টর ইউনূস সাহেবও দায়ী। হাসিনার আমলে যেগুলি হইতো ওইগুলি আইন মাইনেই করতো, ওই আইন মাইনেই রায় দিত, তো ওই রায়ে তো আনহ্যাপি হইতেন কেন? জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন 78 সালে জাতির 77 সালে জাতির প্রয়োজনে রাষ্ট্রপতি হয়েছিল, আমরা ঠিক আজকে জাতির প্রয়োজনে আমরা এই হার পক্ষে জুলাই সনদকে আফল করার জন্য আমরা এই ভোট ডাকাতিকেও কি মেনে নিছি। ইতিমধ্যে মন্ত্রিসভা গঠিত হয়েছে, জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করা হয়েছে। সব মিলে পরিস্থিতি কি, এ ব্যাপারে কথা বলবো আমরা সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ASM শাহরিয়ার কবিরের সঙ্গে। শাহরিয়ার কবির, আপনাকেই প্রথম জিজ্ঞেস করেছিলাম, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এই শব্দটির সাথে বাংলাদেশের মানুষ বহু বছর ধরে পরিচিত, 2026 সালেও আবার নতুন করে পরিচিত হলো কেন? আমি সত্যি এটা লজ্জিত, খালি বলবো না, এদেশের মানুষের দুর্ভাগ্য। এদেশের মানুষ তার ভোট দিয়ে তার সরকার তৈরি করতে পারছে না। 2008 সাল থেকে আজ অবধি এদেশের মানুষের ভোটের প্রতিফলন ইলেকশন রেজাল্টে হচ্ছে না। এবং কেন হচ্ছে না, এইটা বোধহয় সবচেয়ে বড় ব্যর্থতা, যে আমার রাজনীতি, আমার ভোট নিয়ে একটা পক্ষ ছিনিমিনি খেলতেছে, দ্বারা আমাদের কি ভাগ্যের পরিবর্তনে সব সময় সহায়ক হচ্ছে না। খালি সহায়ক না, তাদের আমাদের ভাগ্যের পরিবর্তনে বাধার সৃষ্টি করতেছে। কেন? দেখেন, মহান মুক্তিযুদ্ধের পর আমরা 2026-এর নির্বাচনেই থাকি, বড় জোর আপনি 2008 থেকে আসেন। মানুষের যে ভাগ্যের পরিবর্তন, সে ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। 2008 সালে যেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে 30টা সিট দেওয়া হয়েছিল এবং একটা দলকে কি মেজরিটি, খানলা অ্যাবসলিউট মেজরিটি দেওয়া হয়েছিল, সে একই জিনিসের পুনরাবৃত্তি এবারও হলো। এবারে যদি নিরঙ্কুশ ভোট হতো, যদি ফ্রি ফেয়ার ইলেকশন হতো, তাহলে আমার মতে যে দেখা যাইতো যে দুইটা দলের একজন হয়তো 30-40টা পাইতো আর একজন পাইতো 60টার মতন। তো সেই জায়গাতে অ্যাবসলিউট মেজরিটি দেওয়ার জন্য এই যে একদম দিনের বেলা যে ডাকাতি করা হলো, এই ডাকাতিটা না করলে মনে হয় ভালো ছিল। এই ডাকাতির জন্য আপনি কাকে অভিযুক্ত করবেন? এই ডাকাতির জন্য কাকে দায়ী করবেন? এই ডাকাতির জন্য আমি দায়ী করব নির্বাচন কমিশনকে এবং ডিপ স্টেটকে, যারা আমাদের ভাগ্যে নির্ধারণ করে দিচ্ছে কাউকে একজনকে নিয়ে আসার জন্য। যে কথাটা আমি আজকে বলতেছি, এই কথাটা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এদেশে আসার আগেই বলেছিলেন, যে আমার একক হাতের নিয়ন্ত্রণ নয় দেশে ফিরে আসাটা। ঠিক সেরকম আমিও বলতেছি তার ওই কথাকে, যে আমাদের দেশের ভাগ্যের নিয়ন্ত্রণ বোধহয় আর আমাদের একক হাতে নাই, আমাদের ভোটের হাতে নাই। এটা নিয়ন্ত্রণ বোধহয় অন্য কারো হাতে চলে যাচ্ছে। আচ্ছা, আপনার কাছে আবার আসছে মাসুদ কামাল। বন্ধু মাসুদ কামাল, আপনিও কি তাই মনে করেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, জনগণের রায়ের প্রতিফলন ফলাফলে ঘটেনি? আপনিও কি তাই মনে করেন? দেখেন, যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনের আগে এবং পরে আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এই শব্দটা শুনেছি, কিন্তু এই শব্দটা যে হয়েছে সেটা আমি প্রমাণ করতে পারবো না, আমার কাছে কোনো প্রমাণ নেই। এবং তারও চেয়ে বড় কথা, যারা এই অভিযোগটা তুলেছেন তারাও কেউ প্রমাণ উপস্থাপন করেন এবং তারা সুনির্দিষ্টভাবে বলেননি যে অমুক অমুক আসনে এইভাবে ইঞ্জিনিয়ারিং হয়েছে। আমরা শুনেছি তারা 32টি আসনের কথা বলেছেন। তারা বলুক, আমি যেটা শুনেছি সেটা আমি বলি। আমি শুনেছি যে মির্জা আব্বাসের কাছে নাকি পাটোয়ারিকে হারিয়ে দেওয়া হয়েছে। আমি শুনেছি যে মিরপুরে নাকি
ডক্টর শফিকুর রহমানকে জিতিয়ে দেওয়া হয়েছে। আমি শুনেছি যে নাহিদ ইসলামকে নাকি জিতিয়ে আনা হয়েছে। আবার এটাও শুনেছি গুলশানে নাকি তারেক রহমানকেও জিতিয়ে আনা হয়েছে, ওখানে নাকি জামাতের প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে। এটা যারা হেরে গেছেন এই জায়গাগুলোতে তারা এই অভিযোগটা করেছেন, তাদের কাছ থেকে এই ধরনের কথা আমরা শুনেছি। কিন্তু তারা কেউ তাদের বক্তব্যের প্রেক্ষিতে কোনো সুনির্দিষ্ট প্রমাণ তথ্য উপস্থাপন করেননি। কাজেই এইগুলো আমার কাছে টোটালি হতে পারে, আবার নাও হতে পারে। আমি এটা নিয়ে তো মন্তব্য করতে পারবো না। যে জিনিসটা আমি দেখি নাই, জানি নাই, প্রমাণ পাই নাই এবং কেউ এগুলি বলেন, তবে তারা বলছে, যে দল হেরে গেছে তারাই বলছে এই কথাগুলো। কাজে এগুলো আমার কাছে হতে পারে, আমার কাছে এগুলো নিয়ে আমি মাথা গরম করবো না। কিন্তু আপনি কি মনে করেন নির্বাচনে জনগণের ফলাফলে জনগণের রায়ের প্রতিফলন ঘটেছে বলে আপনি মনে করেন? নির্বাচনের রায় নিয়ে আমার কিছু কথা হলো কি, রায় ঠিক আছে, কিন্তু এখানে যে জিনিসটা হয়েছে বলে আমি যেটা মনে করি, আমার যেখানে প্রবল সন্দেহ, সেটা হলো যে নির্বাচনে ভোট পড়েছে আর অনেক কম। এটা আমার সন্দেহ, এবং এই সন্দেহটা আমার হয়েছে বেসিক্যালি ভোটটা কম পড়েছে, গণভোটটাকে জাস্টিফাইড করার জন্য তারা ভোট অনেক বাড়িয়ে দেখিয়েছে বলে আমার ধারণা। এবং আমার এই ধারণার কারণটা হলো যে তারা ভোটের কত শতাংশ ভোট করলো এটা বলতে তারা পরের দিন সকাল 10টা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করিয়েছে জাতিকে। এটাই প্রমাণ করে, কারণ আমি মনে করি ভোট গণনার আগেই ভোটের শতাংশ বলে দেওয়া সম্ভব। কারণ যে যে মানে ভোটের যে ব্যালট পেপারের যে বইটা আছে, এই বইটা গুনলেই হয়, প্রতিটা বই 100টা করে ব্যালট পেপার থাকে, একদম স্মুথলি বলা যায় যে কতগুলি ভোট তারা, কতগুলি ব্যালট পেপার তারা দিয়েছে। এখন যতগুলি ব্যালট পেপার ছেঁড়া হয়েছে ততগুলি ভোট পড়েছে, সেই ভোট কিছু নষ্ট হয়েছে, কিছু পক্ষে গেছে, বিপক্ষে গেছে, যাই যাক। কিন্তু তারা এইটা বলার জন্য পরের দিন 10টা পর্যন্ত অপেক্ষা করছে, তখন আমার সন্দেহ যে ভোটের শতাংশে যে এটা আমাদেরকে জানানো হয়েছে এটা আসলে ঠিক নয়। তার মানে 2018 এবং 2024 নির্বাচনে যে উপসর্গগুলো ছিল এখানেও তার অনেকাংশে এবারেও সেটি বাস্তবায়িত হয়েছে। আমি তো তা বলিনি। 18 এবং 24-এর মধ্যে তো এই ঘটনাগুলি ঘটেছে। 18-তে কি হয়েছে? 18-তে আগে রাত্রে ভোট হয়ে গেছে। 24-এ কি হয়েছে? 24-এ কোনো বিরোধী দল কেউ ছিল না, তাহলে আমি আর ডামি ইলেকশন হয়েছে। তো এবার তো তার কোনোটাও হয় নাই। না না, সেবারেও 15% ভোট হয়তো ভোটার হয়তো ভোট কেন্দ্রে গিয়েছেন, কিন্তু দেখানো হয়েছে 40 ভাগ। তা আপনিও তো বলেছেন যে এবারেও বেশি দেখানো হয়েছে। আমি বলছি ওই দুইবার কিন্তু ওই ভোটের কত শতাংশ ভোট পড়েছে এটা বলার জন্য পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়নি। তারা ভোট গণনার আগেই বলে দিছে যে এত পার্সেন্ট ভোট কাস্ট হচ্ছে। বাড়ায় বলতে পারে, আমার সেটা ব্যাপার না। কিন্তু আমি যখন কোনো একটা কথা বলবো, আমি যখন বলবো যে ভোট যা দেখানো হয়েছে তার চেয়ে বেশি পড়েছে, তার চেয়ে কম পড়েছে বলে আমার ধারণা, যখন আমি এই কথাটা বলবো তার পেছনে কারণ হিসেবে আমি উল্লেখ করলাম যে তাহলে এতক্ষণ কেন লাগালো, এটাই আমার বক্তব্য। আচ্ছা, আপনার কাছে আসবো আবার শাহরিয়ার কবির, আপনিও কি তাই মনে করেন? দেখেন, প্রথম জিনিস হচ্ছে 18 আর 24-এ যেটা মাসুদ কামাল ভাই বলছে, আমারও বক্তব্য এক। 18 আর 24-এর সাথে এই ইলেকশনের তুলনা করা যাবে না। আচ্ছা, করলাম না, কিন্তু এই ইলেকশন নিয়ে বলেন। তুলনা করতে গেলে আপনাকে 2008 সালের সাথে তুলনা করতে হবে, এবং এই ইলেকশনটা আমার কাছে মনে হয়েছে 2008 সালের একটা প্রতিচ্ছবি। আর যেটা মাসুদ কামাল ভাই বললেন যে আমিরে জামাতের ওই সেন্টারে তো সারাদিন আমি ছিলাম, ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলাম। সো ওখানে যখন ওই 12টার সময় একটা সেন্টার, যে সেন্টারে 24,000 ভোটার, সেই সেন্টার যখন বিএনপির যারা সমর্থক তারা যখন জোর করে যে কেন্দ্র দখল করতে যায়, তখন আমার প্রাণপ্রিয় সেনাবাহিনী যে যখন সেটাকে কি করলো, রক্ষা করলো, তখনই আমাদের বোঝা কি হয়ে গেছে যে কোথায় কি হচ্ছে। তারপরও আপনাকে একটা জিনিস বলে দিই, যে ভোট গণনার কথা যেটা মাসুদ ভাই বললো, দেখেন দুপুর 2টা পর্যন্ত তো আপনি 2 ঘন্টা পর পর আপনি বলে দিবেন যে কত পার্সেন্ট ভোট হয়েছে, এটা আপনি বলতেছিলেন। সো দুপুর 2টা পর্যন্ত আপনি বললেন 35%, তারপর আপনি বলা বন্ধ করে দিলেন, 35% বলা বন্ধ করে দিলেন। ঠিক একই কাজ হলো সন্ধ্যা 7টা পর্যন্ত আপনি রেজাল্ট দিচ্ছিলেন, হঠাৎ করে 7টার সময় আপনি 2 ঘন্টার জন্য রেজাল্ট দেওয়া বন্ধ করে দিলেন ঢাকা শহরের সবগুলো। সো উপসর্গ যদি আপনি বলেন, আমি দেখতে পাচ্ছি 2008 সালে এবং এই 2026-এর এই দুইটা ইলেকশনে মানুষ ঠিকই ভোট দিয়েছে, ব্যালট বাক্স ছিনতাই হওয়া আপনি যদি দেখান, কোথাও দেখাতে পারবেন না যে পুরো ব্যালট বাক্স ছিনতাই হয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটছে, কিন্তু ভোটের পরে ভোট গণনায় যে ইঞ্জিনিয়ারিংটা হয়েছে, এটা 2008 সালে হয়েছে, 2026 সালে হয়েছে।
এবং মাসুদ ভাইয়ের কিছু কথার সাথে আমি দ্বিমত। এখানে ওই যে নাহিদকে নিয়ে আসা বা পাটোয়ারিকে হারায় দিছে, এটা তো সুস্পষ্ট। আপনি পাটোয়ারিকে খালি কেন, রিক্সা মার্কায় দাঁড়াইছিল এই যে আমাদের মোহাম্মদপুরে, ওনাকে জোর জোর করে হারায় দিলেন। আপনি ঢাকার সাথে ডিক্লার দিয়ে দিলেন যে উনি জিতে গেছে, তারপর একটু পর আবার স্ক্রিন থেকে সরাই নিয়ে দেখাতেন যে না উনি 4000 ভোটে হেরে গেছে। সো এই যে কাজগুলো আপনি তুগলুকি কাজ। কিন্তু তার মানে মাসুদ কামালের ভাষ্য অনুযায়ী আপনি নাহিদ ইসলামকেও জিতেই দেওয়া হয়েছে বলে আপনিও মনে করেন? আমি এটা মনে করি না। আমি মনে করি কি আপনাকে যেটা বললো যে নাহিদকে জিতে দেওয়া হয়েছে, যেমন বলছে যে যেমন ঢাকা আপনার 17-তে, আপনি ঢাকা 17-তে এই ইলেকশন রেজাল্ট যেটা ভাই বলতেছে, ফাইলগুলো তো আমার সামনে, আমি তো দেখতে পাচ্ছি। তো আমি নাহিদেরটা তো আমার সামনে ফাইল নাই, সেজন্য আমি দেখতে পাচ্ছি। যেগুলো ফাইল আছে সবগুলোতে দেখে আমি দেখতে পাচ্ছি যে 57টা সেন্টারে যে ভোট ডাকাতি খালি না, এটা দিনই দুপুরে ডাকাতি, এবং এটা গণনার ক্ষেত্রে হয়েছে ইয়ার আগে না। এক জায়গায় টোটাল ভোট আছে যা, তার চেয়ে বেশি হচ্ছে আপনার কাউন্ট। কিভাবে সম্ভব? আপনি যে অভিযোগ করলেন সেটি কি ঢাকা 17তেই হয়েছে মাত্র, না আরো অনেক 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 আসনে হয়েছে? 57টা জায়গা আমার কাছে ডকুমেন্টেড, 57টা জায়গায়। আবারও বলে দিচ্ছি, 57 তাহলে তো 2026-এ নির্বাচনই হয়নি। 57টা যদি ফলাফল উল্টে দেওয়া হয় তাহলে তো এটা নির্বাচনই হয়নি, এটা জনগণের রায়ের প্রতিফলন ঘটেনি। জনগণের রায়ের প্রতিফলন, প্রথমে বললাম তো জনগণের রায়ের প্রতিফলন হয়নি। তো এটা সুচিন্তিত ভাবে, সুপরিকল্পিত ভাবে জনগণের রায়কে চিন্তাই করে নিছে। কিন্তু জামাত ইসলামী তো ফলাফল মেনে নিয়েছে। না, মেনে নেওয়া হয়েছে কি জানে, জুলাই সনদের জন্য, যাতে জুলাই সনদ বাস্তবায়ন হয়। এবং সেটা আমিরে জামাত খুব সুন্দর করে স্পষ্ট করে বলছে, যাতে সেদিন যদি আমরা এটা প্রতিবাদ করতে, যেমন আপনার এই মব কথাটা কেন তৈরি করা হয়েছে, দেন কত সুপরিকল্পিত ভাবে মব শব্দটা নিয়ে আসা হয়েছে, যাতে ওই দিন রাতের বেলা আমরা প্রোটেস্ট করতে গেলে বলা হতো যে মব করে জামাত ইসলাম সব ভোট কেন্দ্রগুলো দখল করে নিছে। এবং সেদিন আমরা এই জাতির নেসেসিটিতে, জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন 78 সালে জাতির, 77 সালে জাতির প্রয়োজনে রাষ্ট্রপতি হয়েছিল, আমরা ঠিক আজকে জাতির প্রয়োজনে আমরা এই হার পক্ষে জুলাই সনদকে আফল করার জন্য আমরা এই ভোট ডাকাতিকেও কি মেনে নিছি, কিন্তু আমরা সেটা প্রতিবাদ করব আইনের ভাষাতে। কিন্তু আপনি যে কথাটা বলতেছেন, আপনার এই কথাটাতে আমার কথাটা হলো, সেই জুলাই সনদকেও তারা ধারণ করতেছে না যারা আজকে অ্যাবসলিউট মেজরিটি পাইছে। যারা অ্যাবসলিউট মেজরিটি পাইছে তারা জুলাই সনদের সাথেও বেইমানি করতেছে। তারা বলছে সংবিধানে নাই, সেজন্য শপথ নেওয়া যাবে না। এখন সংবিধানে নাই, স্পিকার ডিপটি স্পিকার দুইজনে নাই, সংসদ ডাকবে কে? ধরে নিলাম শপথের কথা তো বলা আছে, ইলেকশন কমিশনার নিবে শপথ, কিন্তু এই সংবিধান তো বলা নাই স্পিকার ডিপটি স্পিকার না থাকলে কে সংসদ ডাকবে? তাহলে সংসদ ডাকবে। তারা কিন্তু বলেননি যে তারা জুলাই সনদ মানবেন না। তারা বলেছেন অধিবেশন শুরু হোক, অধিবেশনের পর ডেপুটি স্পিকার নির্বাচিত হোক, তারপর তারা শপথ নেবেন। আর কোন ডিপটি স্পিকার? আপনি কোন সংসদই তো এই নির্বাচনটাই হলো কিসের ভিত্তিতে? এই আদেশের ভিত্তিতে, জুলাই সনদের। এই জুলাই সনদের আদেশের কি বলা আছে, সাথে কি বলা আছে, যে সাথে বলা আছে প্রথম অধিবেশন থেকে 180 দিনের মধ্যে এটা কি কাজ করবে, এইটাকে কি বলা হয়েছে, এটার নামটা জুলাই সনদের অনেক আগে কিন্তু জাতীয় সংসদ আহ্বান করা হয়, জাতীয় সংসদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল জুলাই সনদের অনেক আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে। আর এটা তো লন্ডন বৈঠকে নির্বাচনের তারিখ ঠিক হয়। আপনি কি করে বলেন যে জুলাই সনদের পরে? তাহলে যদি আপনার কথা ঠিক হয়ে যায়, লন্ডনে যদি ঠিক হয়ে থাকে, লন্ডনে ঠিক হয়ে গেছে মানুষের ভাগ্যের পরিবর্তন। তাহলে জুলাই সনদ সেদিন কিন্তু, এবং আপনারা মেনে নিয়েছেন, আপনারা মেনে নিয়েছেন সেটি। না, তার আগে আপনাকে বলে দিই, আমিরে জামাত বলছিলেন রোজার আগে হতে হবে। আপনার বোধহয় খেয়াল থাকে, ফেব্রুয়ারির মাসে। হ্যাঁ, জামাত এটা বলছেন যে রোজা আসছে, তো রোজার আগে হলে না। লন্ডন বৈঠক এবং জামাতের আমিরের বক্তব্যের মধ্যে কোনো ফারাক নেই, কিন্তু আমার কথা হচ্ছে যে জুলাই সনদ হয়েছে তার অনেক পরে। জুলাই সনদ হয়েছে, তারিখ ঘোষণা হলো কবে? জুলাই তার আগে না, জুলাই সনদের ডেটটা কখনোই হয়নি। ডেট তো পরে হবে, এই কারণে যেহেতু এটা নির্বাচন কমিশন করবে। না, নির্বাচন কমিশনকে ভোট আয়োজনের ব্যবস্থা করতে বললো কবে? যখন এই জুলাই সনদের অধ্যাদেশ 13 নভেম্বর পার হলো, তারপর শাহরিয়ার ভাই তারিখও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আচ্ছা, এখন আমরা আসি নভেম্বরের পর, 13 নভেম্বর আগে না। আচ্ছা, এখন নির্বাচন বিষয়ে, নির্বাচন তো হয়ে গেছে, আপনারাও মেনে নিয়েছেন, আইনি লড়াই চালাবেন।
অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ার পর নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। বিএনপি সরকার প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রদবদল শুরু করেছেন। বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রাষ্ট্রপক্ষের যে প্রধান আইনজীবী ছিলেন তাকে সরিয়ে তারা অন্য একজন আইনজীবীকে সেখানে স্থলাভিষিক্ত করেছেন। এর অর্থ কি ওই আইনজীবীর প্রতি, যে আইনজীবীকে অন্তর্বর্তী সরকার বসিয়েছিল, তার প্রতি অনাস্থা প্রকাশ করেছে বিএনপি সরকার? প্রথম কথা হলো এটা হচ্ছে বিচ্যুতি। জুলাই সনদে ছিল সমস্ত প্রতিষ্ঠানগুলো হবে কি, বিচার বিভাগ হবে স্বাধীন, একটা স্বাধীন অ্যাটর্নি জেনারেল অফিস হবে। সো আজকে সরকার খালি, আপনি ইয়ার কথাটাই বললেন, যেমন এই তাজুল সাহেবের কথাটা বললেন, আজকে 5টা সিটি কর্পোরেশনের প্রশাসক বসালেন। হ্যাঁ, ওইটাও আসছে, অ্যাটর্নি জেনারেল বদলালেন। না, আপনি জুলাই সনদকে যদি ধারণ করেন তাহলে আপনি এই কাজগুলো করতে পারেন না। তার মানে বিজ্ঞানগুলি দেখাচ্ছেন জুলাই সনদকে, তার মানে আপনি ইনস্টিটিউশনালাইজেশন চাচ্ছেন না, আপনি ঠিক অতীতের মতো আবার একই রকম একই প্যাটার্নের সরকার পরিচালনা করতে চাচ্ছেন, এবং সেখানে আপনার দলীয় লোককে বসাতে চাচ্ছেন সব জায়গায়। খালি সেখানে আপনি একটা জিনিস বলেন তো, যে জুলাই সনদের মূল কথাটা ছিল কি, যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে, একনায়কতন্ত্র ফিরে না আসে, দলীয় রাজনীতি ফিরে না আসে। আমরা তো খালি আপনার একটা জিনিস দেখেন, হাসিনা দলীয় শাসন যাতে ফিরে না আসে, দলীয় রাজনীতি থাকবে। পুনরাবৃত্তি অলরেডি শুরু হয়ে গেছে 2 দিনের মধ্যে। আমি একটু আগে দেখে তাজ্জব হয়ে গেলাম, জাতীয়তাবাদী কি সংস্থা, তারা ব্যাংকে নির্দেশনা দিচ্ছে কাকে কোন পোস্টে কি করা হবে, পদায়ন করা হবে। ক্যান ইউ ইমাজিন ইট? আপনি এর জন্য কি আমার এই এত রক্ত দেওয়া হলো? আমরা কি আমি সবসময় একটা কথা বলছিলাম, শাসকের পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি, এই জুলাই বিপ্লব কখনো শাসকের জন্য হয়নি, এটা হয়েছিল কি জন্য, শাসনতন্ত্রের পরিবর্তনের জন্য। সেই শাসনতন্ত্রের পরিবর্তন যদি না হয়ে থাকে, তাহলে এর চেয়ে আর ধোঁকাবাদী কাকে বলবো? আপনি আমাকে বলেন যে এর চেয়ে আর ধোঁকাবাদী। এই শাসনতন্ত্রের অধীনেই কিন্তু বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, স্বতন্ত্র সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। তো আপনি শাসনতন্ত্রকে পুরোটা বদলাবেন কি করে? আপনি এইখানে কথা হচ্ছে যে আপনি শাসনতন্ত্রের কিভাবে শপথ নিল। প্রথম কথা বলে দিই, ইউনূস সরকার শপথ নিল, সেই শপথ তো নাই কনস্টিটিউশনে, আচ্ছা, এখন জুলাই সনদের যে কথা বলতেছেন, দেখেন জুলাই সনদের তো শপথ আছে, এতে তফসিল দিয়ে শপথ নাই, এতে তফসিল দিয়ে শপথ আছে, এই শপথ নিয়ে তো শপথ নেওয়া হলো, আর ওনারা এই শপথকে মানতেছেন না। সমস্যাটা এই জায়গায়, ওনারা তো একটা শপথ দিয়েছেন, তফসিলকে মানবেন না, তা তো হবে না। আচ্ছা, আপনার কাছে আবার শুনবো মাসুদ কামাল। এই যে বিএনপি সরকার এসেই জুলাই সনদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে, আর সবকিছু কি বলে নতুন নিয়োগ দিয়েছে, এগুলোকেও বিচ্যুতি বলছেন শাহরিয়ার কবির, আপনি কি বলেন? নতুন যে নিয়োগগুলি হচ্ছে, যে আপনার প্রসিকিউটরকে চেঞ্জ করলো, এবং অ্যাটর্নি জেনারেল, দেখলাম যে 6টা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক নিয়োগ করলো। তো এগুলো আসলে আমার কাছে খুব একটা ইতিবাচক বলে মনে হয় না। এই কারণে যে, যেমন ধরেন চিফ প্রসিকিউটর, আগের যে নিয়োগটা ছিল তাজুল ইসলাম সাহেব, ওইটাও আমার পছন্দ ছিল না। এখন যাকে নিয়োগ করছে এটাও আমার পছন্দ না। আগেরটা নিয়োগ করার ক্ষেত্রে দলীয় বিবেচনাকে গুরুত্ব দেওয়া হয়েছে, এখনো তাই করা হয়েছে। দেখেন, এই কিন্তু আইন মেনে করা হয়েছে কিনা, এখানে আইনি বিচ্যুতি হয়েছে কিনা কোনো, যেটি শাহরিয়ার কবির বললেন যে এখানে আইনি বিচ্যুতি। ওই হাসিনার আমলে যেগুলি হইতো ওইগুলি আইন মাইনেই করতো, ওই আইন মাইনেই রায় দিত। তো ওই রায়ে তো আনহ্যাপি হইতেন কেন? বিষয়টা হলো কি, যেমন আইসিটিতে হাসিনার আমলে যে সমস্ত হয়েছে, আইন মাইনা হয়েছে, কোথাও একটা আইনের ঝামেলা হইলে আইন চেঞ্জ করে নিছে, অসুবিধাটা কি? ভাই, আপনি কিভাবে কি করতেছেন, কাগজে কলমে কি দেখাচ্ছেন, তার বাইরেও একটা বিচারক আছে, তার বাইরেও জনগণের একটা অভিপ্রায় আছে, জনগণের একটা মূল্যায়ন আছে। এই মূল্যায়নকে আপনি সারাদিন চিৎকার করতে পারেন, অত জনগণের মূল্যায়ন চেঞ্জ হবে না। পাবলিক পারসেপশন ভেরি ইম্পর্টেন্ট, এবং পাবলিক পারসেপশন আপনি আমি যে চেঞ্জ করতে পারবো না, ওটা পাবলিক ঠিকই বুঝে নেয়। পাবলিক যে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার আপনার জ্ঞানের উপর নির্ভর করে না, তাদের নিজেদের অনেক জ্ঞান আছে, তারা খুব ভালো বুঝে, না বুঝার কোনো কিছু নাই রে ভাই। যে আগে যেটা ছিল এই আইসিটিতে, যে আগে যে মামলাগুলো করছে হাসিনার আমলে, ডেভিড বার্গম্যান ওইগুলো নিয়ে সমালোচনা করে নাই, করছে।
করেছেন তখন করেছেন বার্গম্যান খুব তখন তাহলে খুব ভালো লাগছে। আবার যখন ডেভিড বার্গম্যান এইবার সমালোচনা করলো, তখন ডেভিড বার্গম্যান খারাপ হয়ে গেল। ভাই আমাদের তো এই মানসিকতা নিয়ে তো আইন চলবে না। তো বিষয়টা হলো কি, আমি বলি আপনাকে, তাজুল ইসলামের নিয়োগটা আমার পছন্দ হয় না। যে উনি এই ট্রাইব্যুনালে একসময় আসামি পক্ষের উপরে ছিলেন, উনি এখন সরকার পক্ষের প্রসিকিউটর হয়ে গেলেন, পছন্দ হয়নি আমার। আবার তাকে সরাইয়া আপনি আবার একজন দলীয় লোককে আনলেন, যে লোককে আনলেন সে বিএনপি দলীয় আইনজীবী হিসেবে পরিচিত। আপনি যখন তাজুল ইসলামকে সরাবেন, তখন আপনাকে কারণ উল্লেখ করতে হবে, কেন সরাইলেন কেন বলেন তো, এটা আমি বুঝতে চাই। উনাকে যদি দলীয় কারণে সরান, তাহলে আপনি আবার দলীয় লোককে আনলেন কেন? ওনাকে যদি কোনো ওনার ব্যক্তিগত কোনো বিচ্যুতির কারণে সরান, সেই কারণটাকে আমাদেরকে জানান। ভাই আমাদের তো জানার অধিকার আছে। তো এইগুলো জানেন, মানুষকে পাত্তা না দেওয়ার মানসিকতা, যে কাজটা নাকি আপনার সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের ক্ষেত্রে হয়েছে। আপনি এতগুলি দলীয় লোককে প্রশাসক নিয়োগ করলেন কেন? এটা আমার পছন্দ হয় নাই। আমি বিএনপির কাছ থেকে এত দ্রুত, এত ক্ষুদ্রতা আশা করি নাই। এটা একেবারে ক্ষুদ্রতা আমি মনে করি। অন্তর্বর্তী সরকারের আমলেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়েছিল দলীয় বিবেচনায়। তখন কি অন্তর্বর্তী সরকারের ওই সিদ্ধান্তকে আমি প্রশংসা করছি? না, আমি করেননি। তো ওটাকে খারাপ করছি। ওটা যদি খারাপ হয়, তাহলে এইটা ভালো হবে কেন? ওইটা যে আচ্ছা আমাদের খারাপ, এখানে এটা তার চেয়ে বেশি খারাপ। আচ্ছা আমাদের এখানে আচ্ছা আমাদের এখানে একজন আইনজীবী আছেন, আইসিটির বিষয়টি আইনজীবী এস এম শাহরিয়ার কবিরের কাছ থেকে একটু শুনি নেই। এস এম শাহরিয়ার কবির। ভাই আপনার এখানে আপনি দুইটা জিনিস অ্যাড করি। মাসুদ কামাল ভাই যেটা বললো তার সাথে দেখেন তো, আপনি আইনের কথা বললে, নির্বাচন কমিশনার কিভাবে বলে যে স্থানীয় প্রশাসন নির্বাচনে মার্কা থাকবে কিনা এটা বিএনপি নির্ধারণ করবে? তার মানে কি দেশটা কি অলরেডি বিক্রি হয়ে যাচ্ছে? আইনের শাসন নিয়ে তো কথা ছিল, যে আইনের শাসন বিক্রি না হলেও ইজারা হয়ে যাচ্ছে, এটা বলতে পারেন। আচ্ছা, দ্বিতীয় কথাটা বলে, আজকে রাষ্ট্রপতির যদি আপনি এই সাক্ষাৎকারটা পড়েন, কি জি ওটাই আসতাম। এটা কি যে উনি যে কথাগুলো বলছে, এটা কি বিএনপির জন্য খুব ভালো হলো? উনি যে কথাগুলো বলতেছেন, এটা কি বিএনপির জন্য ভালো হলো? না, সেটা হলো না, কিন্তু না, সমস্ত মানুষের এগেনস্টে যে বিএনপি দ্বারায় কি? আর আইসিটির কথা বললেন, আমি আইসিটি খালি না, আমি তো একটা না, আমি তো পুরো উদাহরণটা দিলাম যে সমস্ত জায়গায় একদিনও যায়নি। আপনি অ্যাটর্নি জেনারেল অফিসকে স্বাধীনতা দেওয়ার কথা, আপনাকে জুলাই সনদ দিয়ে কথা বলেন। আপনি এই যে বললেন না যে তত্ত্বাবধায়ক সরকারের সময় অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া হয়েছিল, আচ্ছা দেওয়া হয়েছে, সেটা একটা, তখন কোনো দল ছিল না। আপনি দলীয় যে এমপি নির্বাচিত হয়নি, মানে মানুষ যাকে ম্যান্ডেট দেয়নি, তাকে আপনি কিভাবে প্রশাসক নিয়োগ করলেন? মানুষ তো তাকে ম্যান্ডেট দেয়নি রে ভাই, আপনি তো ম্যান্ডেটহীন লোককে কিভাবে দিলেন ওখানে? আপনি তো দিতে পারতেন, সিভিল সার্ভেন্ট কেউ নাই। আপনি তারপর বলছেন কি স্থানীয় সরকার নিয়োগ সবার আগে দিবেন, তো সবার আগে দিলে তাহলে আপনি এখনই প্রশাসন দিচ্ছেন কেন? আচ্ছা শাহরিয়ার ভাই, পদায়নের বিষয়টি আমরা এখানে শেষ করি। পরে এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 5 আগস্টের পর যেসব মামলা হয়েছে সেগুলো যাচাই বাছাই করে দেখা হবে তার আইনগত ভিত্তি কি, বা তার সেই মামলাগুলো সত্যিকার কিনা, মানে মামলার ভিত্তি আছে কিনা। এবং এটি নিয়ে অন্তর্বর্তী সরকারের যথেচ্ছ মামলা হয়েছে, পাইকারি মামলা হয়েছে, পাইকারি আসামি দেওয়া হয়েছে, একটি হত্যা মামলায় 400 জন পর্যন্ত আসামি করা হয়েছে। এই একজন আইনজীবী হিসেবে এই মামলাগুলো কিভাবে দেখছেন? আমি প্রথম একটা জিনিস বলি, যেমন প্রথমে অ্যাকুইজিশন করা হয়েছিল যে জামাত কেন মামলা করেনি, মানে সব মামলাই করছে বিএনপি। সো বিএনপি জানে যে কোন মামলাগুলো ভুয়া, কোন মামলাগুলো সঠিক। এই যদি জায়গায় যান, তাহলে এদেশে আর আইনের শাসন বলে কিছু থাকবে না। স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে বলতে পারেন এই কথাটা, কোন মামলা ঠিক কি কোন মামলা ঠিক না? তদন্ত রিপোর্ট হবে, যদি দেখা যায় যে না এই মামলা ভুয়া, তাহলে এফআরটি না, উনি বলছেন যাচাই বাছাই করা হবে, পুলিশকে রিপোর্ট দিতে বলা হবে। হ্যাঁ, কথাটা ঠিক আছে, যাচাই বাছাই উনি করবেন কি? প্রথম জিনিসে আমরা বলতেছিলাম কি, যে আপনি পুলিশের হাতে, যে পুলিশ এফআইআর করতেছে সেই পুলিশই তদন্ত করতেছে, কোনোদিন এটা বিচার হতে পারে? এবার আপনাকে আর একটা জিনিস বলি, এই যে আপনি কি করলেন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে, ন্যাশনাল জাতীয় কমিটি গঠন করা হলো, সেই কমিটি রিপোর্ট দিল, সেই কমিটির উপরে সাবসার্ভিয়েন্ট হয় বিচার বিভাগ কমিশন। আপনি ন্যাশনাল জাতীয় একটা কমিশন হলো, জাতীয় কমিশনের উপরে হতে পারে, আইনে কোনো জায়গায় আছে জাতীয় কমিশনের উপরে বিভাগীয় তদন্ত হতে পারে, তাহলে ওই রিপোর্টটা কি? তাহলে ওই রিপোর্টটা আপনি ধামাচাপা দিলেন।
তার মানে বিডিআর হত্যাকাণ্ডের কোনদিন আপনি বিচারই হতে দিবেন না? বিডিআর হত্যাকাণ্ডের কোনদিন বিচার হতে দিবেন না? আপনার তো ইয়া পরিষ্কার, যেহেতু ওইখানে সবকিছু সত্য আসছে, অতএব থেকে দাবা চাপা দিতে হবে, অতএব না নতুন বিচার বিয়োগ, মানে তাহলে আগের থেকেই বাতিল করলেন, তাহলে একই কাজ করবেন, গুম কমিশনের রিপোর্টও 2 দিন পর বলবেন ওটাও বাতিল। এই সরকার মনে করে যে আগেরটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল, সুতরাং তারা নতুন করে কমিশন করেছে, নতুন করে কমিটি করেছে। ছিল খুব ভালো কথা, আগে যান সংসদে, যান সংসদে কথা। তার আগেও তো কমিটি ছিল, সংসদে আপনারাও যাবেন, আপনারা বলতে পারবেন। আপনারে সৌরভ ভাই শোনেন, এই যে যতগুলো কমিটি হয়েছিল সেই কমিটিগুলো সব বিএনপির সম্মতিতে কমিটি করা হয়েছিল। কেমন করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়? বিএনপি সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে তো এই কমিটিগুলো করা হয়েছিল। কিভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়? আজকে আপনি একমুখে বলবেন সংসদে সবকিছু আলোচনা হবে, আর সংসদে যাওয়ার আগে একের পর এক কাজ করে যাচ্ছেন। দিস ইজ দ্য প্রবলেম, হচ্ছে অ্যাবসোলুট পাওয়ার ক্রিয়েট অ্যাবসোলুট এনার্কি, এবং এই জন্যই আপনাকে এই অ্যাবসোলুট মেজরিটি দেওয়া হয়েছে এই কারচুপি করে। এখানে যেহেতু অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, আপনি যা ইচ্ছা তাই করে দিচ্ছেন, এবং ফলাফল কি হবে? হয় 96 সালের মতো হবে, নাহলে 2007-এর মতো হবে, 2 দিন আগে আর পরে লক্ষণ। যাক, আমরা অপেক্ষা করি। আমরা তো ইতিহাসের পুনরাবৃত্তি চাই না, আমরা তো নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। শাহরিয়ার ভাই, একটি ব্যাপার বিভিন্ন গণমাধ্যমেই এসেছে যে অন্তর্বর্তী সরকারের 3 জন উপদেষ্টা নির্বাচন বিলম্বিত করা বা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করেছিলেন। আপনি কি বিশ্বাস করেন? প্রথম থেকে আমি একটা জিনিস বলে আসছি, সেটা হচ্ছে এই যে অন্তর্বর্তী সরকার ছিল, তারা যে জনতার সরকার এ কথা তারা ভুলে গিয়েছিল, এবং তাদের যে পাওয়ার এক্সারসাইজ করার কথা তাদের কাছে বারবার দাবি করা হয়েছিল, জুলাই সনদ আপনাদের সময় করে যান, হাদির বিচার আপনাদের সময় করে যান, তারা সে কথা রাখেনি। অতএব 2 জন না 3 জন এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। পুরা ইন্টারিম গভর্নমেন্ট বা এই আমাদের মানুষের সমর্থন নিয়ে যে সরকার, তাদের যে কাজ করার কথা ছিল সেই কাজ করতে তারা ব্যর্থ হয়েছে অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, কিছু ক্ষেত্রে তারা অবশ্যই ব্যর্থ হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের নির্বাচনটা নিয়ে এবং জুলাই সনদটা নিয়ে। এই জুলাই সনদ এবং এই নির্বাচন নিয়ে তাদের যে কাজটা লাস্টে খামখেয়ালি, যে একটা বৃহৎ দল বলে মনে করে তার হাতে সবকিছু ছেড়ে দেওয়া, এটাই এই বিপ্লবের সাথে পুরোপুরি বেইমান। অন্তর্বর্তী সরকারের 3 জন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ এসেছে, সংবাদ মাধ্যমেই আমরা দেখলাম যে তারা নির্বাচন ঠেকানোর চেষ্টা করেছিলেন, অন্তত বিলম্বিত করার চেষ্টা করেছিলেন, তাদের শাসন প্রলম্বিত করার লক্ষ্যে। আর এই প্রশ্নে শাহরিয়ার কবিরের কাছে আমরা প্রশ্ন করেছিলাম, তিনি বলছেন যে আমি 3 জনের কথা বলবো না, পুরো অন্তর্বর্তী সরকারই জনগণের বিপক্ষে কাজ করেছে, তারা কিছু কিছু জনগণের পক্ষে করেছে, যেমন জুলাই সনদ, অন্যান্য ক্ষেত্রে জনগণের সঙ্গে বেইমানি করেছেন। আপনি কি তাই মনে করেন? না, আমি ওনার মতো করে মনে করবো না, আমি আমার মতো করে বলি। আচ্ছা, আপনি আপনার যে এই আপনি কি মনে করেন যে কোন কোন উপদেষ্টা নির্বাচন পিছিয়ে দিতে চেয়েছিল বা নির্বাচন? আচ্ছা, বলতে দেন। হ্যাঁ, জি, আমি যেটা মনে করি সেটা হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকারের 3 জন উপদেষ্টা নির্বাচনকে বিলম্বিত করতে চেয়েছিল বলে একটা সংবাদপত্রে একটা রিপোর্ট করেছে। ওই রিপোর্টটা আমার পছন্দ হয় নাই এই কারণে, ওই রিপোর্টে কোন 3 জন তারা নাম উল্লেখ করে নাই, এবং তাদের কেন মনে হয়েছে সেটাও তারা উল্লেখ করে নাই। এইগুলি রিপোর্টিং না ভাই। আমি 36 বছর ধরে সাংবাদিকতা করি, আমি একটা সংবাদপত্রের প্রত্যেকটা শাখায় আমি কাজ করেছি, আমি রিপোর্টিং করেছি, বিভিন্ন বিটে, প্রত্যেকটা বিটে আমি কাজ করেছি, আমি নিউজ এডিটিং করেছি, আমি সাব এডিটিং করেছি, আমি সবগুলি দেখছি। আমার হিসাবে ওইটা কোনো রিপোর্টই হয় না, এটা বিশ্লেষণমূলক রিপোর্ট, ঠিক রিপোর্ট না, হয় না। এই কারণে আমি বলি আপনাকে, শুনেন, আমাকে বলতে দেন একটা না, তারপরে আপনি প্রশ্ন করেন, যদি আপনি সব প্রশ্নের উত্তর এখানে না থাকে। এক নম্বর হলো, আপনি যখন 3 জন বললেন, ওই 3 জন আপনি কিভাবে প্রমাণ করছেন? আপনার হাতে প্রমাণটা কি? আপনি কোনো ঘটনা দেখেছেন যে এই ঘটনার মাধ্যমে প্রমাণ হয়? আপনি তাও দেখেন নাই। আপনি সুইপিং কমেন্ট করতে 3 জনের জন্য 5 জন হইতে পারে, 7 জন হইতে পারে, 1 জন হইতে পারে, হয় 3 জন। তো আপনার যে স্পষ্ট করে নাম ধরে বলেন, নাম বলেন নাই। আমার কথাটা হলো কি, তারপরেও আমি বলব
যেহেতু তিনজনের কথা বলা হয়েছে, যেহেতু তিনজনের কথা ওনারা বলেছেন, ওইটা রিপোর্ট হোক আর না হোক, কিন্তু অভিযোগ করেছেন, আমি মনে করি এই সরকারের উচিত হবে এই অভিযোগটাকে আমলে নিয়ে একটা জাজ করা, ওই রিপোর্টারকে ডেকে জিজ্ঞাসা করা, ভাই তুমি কোন তিনজনের কথা বলেছো আমাকে বলো। তাকে বললে ওই তিনজনকে নিয়ে, এই তিনজনের কর্মকাণ্ড এবং তথ্য প্রমাণ নিয়ে এটা একটা বিচার করা উচিত। কারণ এই রিপোর্টটা হওয়ার কারণে সকল নাগরিকের মনে একটা সন্দেহ ঢুকাই দেওয়া উচিত। এই সন্দেহের নিরসন হওয়া উচিত। এই সন্দেহের নিরসন হয় সরকার করবেন অথবা ওই পত্রিকা করবেন। কারণ পত্রিকা এবং সরকারের কাজ মানুষের মনে সন্দেহ জিয়ে রাখা নয়। এখন আপনি যদি নাম বলতেন, তাহলে ওই উপদেষ্টা নিজেরাই বলতো যে এই কারণে আপনার অভিযোগ ঠিক না অথবা ঠিক, কিছু একটা বলতো। আপনার নাম বলেন নাই কারণ, আকার ইঙ্গিত মানেন। ভাই আকার ইঙ্গিত কোনো রিপোর্টিং না, এগুলি করে লাভ না, এটা সাংবাদিকতা না। কেন করে এগুলি মানুষের মধ্যে একটা আলোচনা করার জন্য এগুলি করে, এটা ঠিক না। আপনি একটা সন্দেহ সৃষ্টি করতেন, তাহলে এই সন্দেহের নিরসন করেন। না করলে কি হবে, এই তাবৎ উপদেষ্টা সম্পর্কে মানুষের মনে একটা সন্দেহ থাকবে। উপদেষ্টাদের অনেক কাজ আমি পছন্দ করি নাই, অনেক কাজ, কিন্তু তারা নির্বাচন বিলম্বিত করেছে। যদি আপনি তিনজনের নাম বলেন, সেই তিনজনের নামটা তো আমার কাছে ক্লিয়ার করবেন, আপনি ক্লিয়ার করেন না কেন? আচ্ছা, এবারে আসি একটু মাসুদ কামাল, রাষ্ট্রপতি একটি সাক্ষাৎকার দিয়েছেন, আপনি দেখেছেন? আমি মোটামুটি দেখেছি, পুরোটা পড়ি নাই। আচ্ছা আচ্ছা, মোটামুটি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, সরকার প্রধানের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ তুলেছেন, নানা রকম অসহযোগিতার, এবং তিনি বলেছেন বিএনপি তাকে রক্ষা করেছে, বিএনপি না হলে তাকে বঙ্গভবন থেকে উৎখাত হয়ে যেতে হতো। এবং যেটি শাহরিয়ার কবির শুরুতে উল্লেখ করেছিলেন, আমি আসব, আপনার বিশ্লেষণটা আগে শুনতে চাই। এই অভিযোগ সত্য, এই অভিযোগ সম্পূর্ণ সত্য। এখন রাষ্ট্রপতিকে উৎখাতের চেষ্টা হয়েছে, রাষ্ট্রপতিকে বিএনপি রক্ষা করেছে, সত্য এটা। তখন যদি বিএনপি সায় দিত, যখন নাকি হাসনাত আব্দুল্লাহ বঙ্গভবন ঘেরাও করার কথা বলতেছিল, বঙ্গভবন অভিমুখে যাত্রা শুরু করেছিল, তখন তো বিএনপি সায় দেয় নাই। বিএনপি বলছেন এটা হবে না, বিএনপি তো রাষ্ট্রপতিকে রক্ষা করেছে, এখানে তো কোনো মিথ্যা কোনো ব্যাপার নাই। 2 নম্বর কথা হলো, উনি সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলি করেছেন ওইগুলি সত্য। এখন উনি শুনেন, এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেব উনি আওয়ামী লীগের আমলের রাষ্ট্রপতি, আওয়ামী লীগ তার অনুগত ব্যক্তিকে রাষ্ট্রপতি বানিয়েছে, কথা সত্য, অস্বীকার করেন। কিন্তু বাংলাদেশে কি হয়, নিয়মটা কি? নিয়মটা হলো যখন কোনো রাষ্ট্রপতি কেউ হবেন, উনি সব ধরনের দলীয় পদ থেকে পদত্যাগ করবেন। তো সেই হিসেবে বলতে গেলে কাগজে কলমে উনি একজন নিরপেক্ষ ব্যক্তি। তো যদি কাগজে কলমে, আপনি তো ওনাকে মেনেছেন, ওনাকে রাষ্ট্রপতি মেনে আপনি ওনার কাছে শপথ নিয়েছেন, শপথ নেওয়ার পর আপনি ওনাকে প্রতিটা পদে পদে অপমান করেছেন। দেখেন, যখন আপনি রাষ্ট্রপতিকে অপমান করেন, তখন কিন্তু আপনি শাহাবুদ্দিন চুপ্পুকে অপমান করেন না, তখন আপনি রাষ্ট্রপতির চেয়ারকে অপমান করেছেন। ইউনূস সাহেব কিছু হইলে পরে একটা অধ্যাদেশ জারি করার জন্য ওনার কাছে পাঠাইতেন, উনি অধ্যাদেশ জারি করে দিতেন। ইউনূস সাহেব যখন নাকি কাউকে শপথ করাইতে হয়, যে ওনার কাছে শপথ করতেন, নিজে ওনার কাছে শপথ নিয়েছেন, নিয়ে উনি প্রতিনিয়ত ভাবে ওই শপথ দিয়ে বলেছেন আমি সংবিধান সমুন্নত রাখবো, আর যে প্রতিনিয়ত সংবিধান লঙ্ঘন করেছেন। এবং ওনারা নিজেরা ঘোষণা করেছেন যে এই সরকার একটা সাংবিধানিক সরকার। এই সরকার যদি সাংবিধানিক সরকার হয়, তাহলে সংবিধানে কি রাষ্ট্রপতিকে এইভাবে অপমান করার কোনো অপশন আছে? ওনার একটা প্রেস উইং ছিল, প্রেস উইং থেকে আপনার প্রত্যাহার করে নিয়ে আসছেন। ওনাকে আপনার ঈদের আপনারা দেখছেন, ভাই রাষ্ট্রপতির কাজটা কি? ঈদের নামাজের সময় এখানে জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি এখানে নামাজ পড়ে, দেশের মানুষ দেখে যে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি এসে এখানে নামাজ পড়তেছে, আপনারা তো এখানে আসতে দেন নাই। উনি নিজে বলেছেন যে আমার হার্টের রোগী, আমি বিদেশে যাবো চিকিৎসা করতে, অন্তর্বর্তীকালীন সরকার থেকে চিকিৎসা করতে দেয় নাই। সত্য ঘটনা এগুলো, এটা তো কোনো অসত্য নাই, এখানে দেয় নাই তো চিকিৎসা করতে। তো প্রতিটা নিয়ত প্রধান উপদেষ্টা বিদেশ সফরের পর আগে কি নিয়ম এটা, যে একজন প্রধানমন্ত্রী মানে সরকার প্রধান বিদেশে সফর করলে ওখান থেকে ফিরে এসে একটা কনভেনশন থাকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য। ইউনূস সাহেব সে দেখা একদিনও করছে? করে নাই। এইগুলি করার মাধ্যমে উনি প্রমাণ করার চেষ্টা করছেন এটা আওয়ামী লীগের রাষ্ট্রপতি খারাপ লোক,
আমি তো মনে করি এই দেশের লোক এখন যদি তুলনা করতে বলে যে ডক্টর ইউনূস এবং শাহাবুদ্দিন আহমেদ দুজনের মধ্যে কে বেশি খারাপ, আমি তো ডক্টর ইউনূসকে বেশি খারাপ বলবো। আচ্ছা, অভিযোগ সত্য। আর শাহরিয়ার কবির, একই বিষয়ে আপনার বিশ্লেষণ জানতে চাই। যে সাক্ষাৎকারটি আপনিও নিশ্চয়ই দেখেছেন এবং মাসুদ কামালের পর্যবেক্ষণও আপনি শুনেছেন, আপনি বিষয়টি কিভাবে দেখেন? বলছি অতি বিনয়ের সাথে মাসুদ ভাইয়ের সাথে এখানে একটু দ্বিমত করতেছি। সেটা হচ্ছে, হ্যাঁ, একটু বেশি না, মাসুদ ভাই যেগুলো বলছে সেগুলো কথা ঠিক, যে অনেক মানে শিষ্টাচার যেগুলো রাষ্ট্রপতির সাথে পালন করা উচিত ছিল সেটা করা হয় না। কিন্তু রাষ্ট্রপতির চেয়ে ইউনূস সাহেব মানে ইউনূস সরকার ভালো না, এটাতে আমি কখনো একমত না। আমি এখনো বলতেছি এই রাষ্ট্রপতি, কারণ বিএনপি ভুলে গেছে, এই রাষ্ট্রপতি যখন এন্টি কারাপশন কমিশনের চেয়ারম্যান ছিল তখন কোকোর বিরুদ্ধে এই মামলা দেওয়া হয়েছে, তখন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, আপসীর নেত্রীর বিরুদ্ধে, এই তারেক রহমানের বিরুদ্ধে, তার ওয়াইফের বিরুদ্ধে, এবং তাকে হঠাৎ করে বিএনপির এত ভালো লেগে গেল কেন জানি না। আর ডক্টর ইউনূস, এই দেশের মানুষ সারা জীবন মনে রাখবে যে ডক্টর ইউনূস ইন্ডিয়ার সাথে চোখে চোখ রেখে আমাদের ফরেন পলিসি ঠিক করে একটা কথা বলতে পেরেছে, দেশটাকে বিক্রি করে। হ্যাঁ, তার লিমিটেশন আছে, অনেক লিমিটেশন আছে অবশ্যই, কিন্তু সেই লিমিটেশনের সাথে কোনোভাবেই চুপ্পুকে মেলানো যাবে না। আসমান ও জমিনের ফারাক। চুপ্পু সাহেব কি খারাপ কাজটা করেনি। এই যে সাক্ষাৎকার দিচ্ছে, এই সাক্ষাৎকারে একবারও দুঃখ প্রকাশ করছে যে আওয়ামী লীগ যা করছে সব খারাপ করছেন, এবং আমি নিজে আওয়ামী লীগের একজন সদস্য হিসাবে আমি নিজেকে লজ্জিত বোধ করি। এই সন্তানদের রক্তের সাথে আওয়ামী লীগ যা করছে এটা করা উচিত হয়নি। এইখানে একটা কথা পাবেন, উনি খালি ওনার আহাম্বরী কথাবার্তা বলে গেছেন। উনি এই সাক্ষাৎকারে খালি উনি বাংলাদেশের রাষ্ট্রপতিটা ভুলে গেছেন। উনি একবারও মনে করছেন শহীদ হাদির কথা? উনি একবারও বলছেন আমি হাদির বিচার চাই? তার মানে কি উনি সারা জীবন ছিল দলীয় অন্ধ, এখনো দলীয় অন্ধ। এবং এই চুপ্পু সাহেব কোনোদিন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন না, আজও নাই, আগামীতে থাকবে না। আর ডক্টর ইউনূসের সবচেয়ে বড় ভুল এনার আন্ডারে শপথ নেওয়া। সেটা প্রথম দিনও বলছি, আজও বলতেছি, আগামীতে বলতেছি। এই বিপ্লবকে ভুলণ্ঠিত করার জন্য ডক্টর ইউনূস সাহেবও দায়ী। কিন্তু সেদিন এই বিএনপির চক্রান্তের মধ্যে না পড়ে শপথটা না নিলে আজকে এই ঝামেলাগুলো হতো না। একদিকে শপথ নিছেন আর একদিকে চুপ্পুকে রাখা হলো। ওনাকে তো অনেকবার বাদ দিতে দেওয়া হলো। আপনি একটা জিনিস বলেন, একটা রাষ্ট্রপতি অফিস থেকে একটা দলের আমিরে জামাতের চরিত্র অ্যাসাসিন করতে চাইছে, তার জন্য আজকে উনি লজ্জা প্রকাশ করছে। তার মানে চক্রান্তটা কোন জায়গায় ছিল? এই গণভবন থেকে চক্রান্ত হয়েছে, এই মানুষের ভাগ্যের সিনেমিনে খেলা হয়েছে, মানুষের ভাগ্য রায়কে কেড়ে নেওয়া হয়েছে এই গণভবন। না, গণভবনে তার উনি বসে নাই, উনি তো বলছেন বঙ্গভবন। গণভবন হবে না, ওটা হবে বঙ্গভবন। এই বঙ্গভবন থেকে এই ষড়যন্ত্রের জাল গত 18 মাসে যেভাবে বুনে আসছে, সেটাই আমাদের ভোটের অধিকার। আজকে সেই জন্য অনেকে বলতে পারতেছে যে আপোষের মাধ্যমে কি করা যাবে, দুর্নীতি করা যাবে। সো আজকে আপনি তো বললেন যে 12ই ফেব্রুয়ারি ভোটের অধিকার নস্যাৎ হয়ে গেছে। হ্যাঁ, 12ই ফেব্রুয়ারি যে অধিকার নস্যাৎটা হলো সন্ধ্যার পর থেকে, বিকাল 4টার পর থেকে, এই সূতিকাগার হচ্ছে বঙ্গভবন। যেমন আমরা বলছিলাম যে ইয়ার আত্মুর ঘর হচ্ছে 32, তেমন হচ্ছে বঙ্গভবন হচ্ছে এই সমস্ত ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সূতিকাগার। এবং আজকে দায়িত্বহীন এই যে সাক্ষাৎকার দিয়েছে, এই সাক্ষাৎকারে সে জুলাই সনদকে অস্বীকার করাটা সেটার একটা প্রমাণ। মাসুদ কামাল কি তাই মনে করেন? এটা আমি বলতে পারবো না, আমি পুরো সাক্ষাৎকার পড়িনি, আগে বলেছি। আমি যে অভিযোগগুলো ঠিক আছে, এখন জুলাই সনদকে উনি অস্বীকার করেছেন কি করেন এটা আমি পুরোটা নাম কিছু বলেনি উনি। ওই মানে 36 জুলাই সম্পর্কে একটা কথা বলেননি। আওয়ামী লীগ যে ভুল করেছে এই কথাটা বলেনি। সে যদি এখন কথা হলো কি, তাকে কি জুলাই সনদ সম্পর্কে কোনো প্রশ্ন করা হয়েছিল? না, প্রশ্ন না। উনি কিন্তু প্রশ্নে একটা জিনিস, আপনি একটা প্রশ্ন করলেন, আপনি ইচ্ছা করলে কিন্তু প্রথমে শুরু করতে পারতেন যে আমি ইন্টারভিউতে তো যে প্রশ্নটা করবে সেই অনুযায়ী আলোচনা হবে না ভাই। প্রথমে তো আপনি কি করেন, শহীদদের তো সম্মান দেন, তাই না? 71-এর শহীদদেরকে সম্মান দিলাম, আমি জুলাই যোদ্ধাদেরকে না, এখানে কিন্তু 71-এর শহীদদের সম্পর্কেও কিছু বলা হয়নি। তিনি একজন মুক্তিযোদ্ধা, কিন্তু তারপরে তাও কিন্তু বলেননি। আচ্ছা, যে বিষয়টা আসছে, আপনি বলেছেন যে তার অধীনে শপথ নেওয়াটাই হচ্ছে জুলাই চেতনার বিরোধী। তাহলে তো সবকিছুই নাকচ হয়ে যায়। ওখান থেকেই ভুল শুরু হয়েছে, আজও বলতেছি। সেই ভুল তো রাষ্ট্রপতি করে নাই।
না না, রাষ্ট্রপতি কথা সেই বলিনি তো, বললামই তো সেটা। সমস্ত রাজনৈতিক দলের সেদিন কেন চুপ্পুর কাছ থেকে আপনি Right. নিলেন, আর পরে চুপ্পুর কাছ থেকে কেন এগুলো কথা বলতেছেন? আজকে You are right. আচ্ছা, শাহরিয়ার ভাই, থাকেন তাহলে আপনাকে মানতে হবে, না নিলে মানবেন না। আচ্ছা শাহরিয়ার ভাই, আমরা আমরা আলোচনার শেষ দিকে একবার শেষ প্রশ্ন, নতুন মন্ত্রিসভা সম্পর্কে আপনার বক্তব্য কি, আপনার পর্যবেক্ষণ কি? শাহরিয়ার কবির। মাল এক একটা বা বোতল হুয়া দুসরা বা, জিনিস এক কিন্তু লেভেল আলাদা। আপনি যে লেভেলের কথা বলছেন এটা কিন্তু সবাই পরিচিত না, আপনি কিভাবে পরিচিত হলেন? আর ওই যে আমরা ছোটবেলায় আমাদের বন্ধু বান্ধব ছিল, বিহারিরা ছিল, ওদের ওখান থেকে আমরা যখন যেতাম চাটা খাইতাম ওরা একসাথে, তখন ওরা এই গল্পটা করতো। সেটা আর ইংলিশে বলা হয় দ্য বোটল ইজ ডিফারেন্ট বাট দ্য ওয়াইন ইজ সেম। সো আজকে যে কথাটা বলা, যে মন্ত্রী পরিষদ আপনি গঠন করছেন, কবে থেকে আপনি গত 3 দিনের কথাবার্তাগুলো শোনেন। এই 3 দিনের কথাবার্তার মধ্যে গত এই জুলাই সনদ নিয়ে কোন রকম আপনি আপোষের মাধ্যমে সাদাকে বৈধ করে দিলেন, যেটা মোহিত সাহেব বলছিল যে স্পিড মানি বলে ঘুষকে বৈধ করে দিয়েছিলেন। আপনি যদি আজকে তাই বলে থাকেন, আজকে আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে পাসপোর্ট অফিসের কথা, ওখানে কিছু লোকের কর্মসংস্থান হচ্ছে, দেন না তাদেরকে কি করতে। এইটা কোন এই নতুন বাংলাদেশে এটা বন্দোবস্ত? আরে আপনি যার কাজ নেই তার কাজের ব্যবস্থা করেন আইনের মধ্যে দিয়ে, আইনের শাসন প্রতিষ্ঠা করেন রে ভাই। আমরা তো কেউ বলিনি কেউ বেকার থাকুক, বেকার ভাতা দেওয়ার আপনার অপোজ করছি, আমরা তাদের হাতে কাজ তুলে দিতে চাই। কিন্তু কাজ তুলে দেওয়াটা মানেটা কি? যে পাসপোর্ট করতে যাবো, একজনকে আমি টাকা বেশি দিলে সে তাড়াতাড়ি পাসপোর্ট করে আনবে, আর যার টাকা নেয় তার পাসপোর্টটা ঝুলে থাকবে? না, এটা দাপ্তরিক, এটা আপনি দাপ্তরিক সহায়তার কথা হয়তো তিনি বলেছেন। আমরা এদিকে আছি, মাসুদ কামাল, মন্ত্রিসভা সম্পর্কে আপনার আপনার বিশ্লেষণ কি? ভালো, একটা নতুন মন্ত্রিসভা হয়েছে, এত তাড়াতাড়ি তো এত আর্লি মন্তব্য আমি কিভাবে করবো? যাক কয়দিন দেখা যাক কি হয়। মাত্র হলে এখন 1 সপ্তাহ হয় নাই, এত দ্রুত মন্ত্রিসভা ভালো সার্টিফিকেট দেওয়া যেমন রিস্কি, ভালো হয় না এটা বলাও রিস্কি। কারণ এখানে এমন অনেক লোক আছে যাদের সম্পর্কে আমার কখনো আগের কোনো ধারণা নাই, তারা হয়তো ভালো করবে হয়তো করবে না। এরই মধ্যে 2-1 লোক কথাবার্তা বলতে যে কিছু ফাউল টক করছে, সেটাও দেখছি। আবার অনেকে করে নাই, যেমন শিক্ষামন্ত্রী কিছু বক্তব্য আমার খুব ভালো লাগছে, উনি খুব ভালো কথা বলছেন। আবার যোগাযোগ মন্ত্রী যিনি আছেন ওনার বক্তব্য পছন্দ হয় নাই। এরকম তো হচ্ছে, ভালো মন্দ মিলেই থাকবে, দেখা যাক কি হয়। আমরাও অপেক্ষা করি, আমরাও দেখি যে মন্ত্রিসভা সবেমাত্র শপথ নিলেন, তারা দায়িত্ব গ্রহণ করেছেন, ভবিষ্যতে ভালো করবেন এইটাই প্রত্যাশা জনগণের। শাহরিয়ার কবির এবং মাসুদ কামাল, চর্চাকে সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ, শুভেচ্ছা, ভালো থাকবেন।